সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমরা ১ নম্বর পৃষ্ঠায় যে একক কাজটি রয়েছে সেটা সমাধান করব। তো খেয়াল করো সবাই, দেখো এখানে বলা হয়েছে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করো। বাজেট প্রণয়নে নিচে নমুনা ছক ব্যবহার করো, প্রয়োজন অনুযায়ী ছকে আরো লাইন যোগ করতে পারো। অর্থাৎ দেখো তোমাদের পারিবারিক বাজেটের জন্য এই যে ছকটা তোমাকে দেওয়া হয়েছে, এখন তোমার যদি আরো প্রয়োজন হয়ে থাকে তাহলে আরো ছক তুমি বাড়াতে পারো। দেখো প্রথম দেওয়া আছে আয়ের উৎস, আয়ের পরিমাণ, ব্যয়ের প্রধান খাত, ব্যয়ের খাতের বিস্তারিত এবং সর্বশেষ কি ব্যয়ের যে টাকাটা। এবার এই ক্ষেত্রে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এগুলো তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তো চলো আমরা এটা করে আসি। তবে তার আগে একটুখানি বলতে দেখো উদ্বৃত্ত কি জিনিস, দেখো উদ্বৃত্ত কি জিনিস আর ঘাটতি কি জিনিস। যদি আমার আয় বেশি হয়, ব্যয়ের থেকে যদি আয় বেশি হয় তাহলে সেক্ষেত্রে উদ্বৃত্ত, আর যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়, সরি, যদি আমাদের ব্যয়ের থেকে আয় বেশি হয়, আয় যদি বেশি হয় তাহলে আমার উদ্বৃত্ত, আর ব্যয় বেশি হলে আমার ঘাটতি। ঠিক আছে, তো চলো আমরা এটা অ্যান্সারে দেখে আসি। তো এখানে খেয়াল করো সবাই, দেখো দিয়েছি পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করো। বাজেট প্রণয়নের নিচে ছকে ব্যবহার করো এবং প্রয়োজন অনুযায়ী ছকের লাইন আরো বাড়াতে পারো বা যোগ করতে পারো। তো ১.৪ নিজ পারিবারিক বাজেট। তো দেখো সাল, সরি, এখানে মাসের নাম দিয়েছি জানুয়ারি মাস। এবার দেখো প্রথম যে ছক ছিল আয়ের উৎস, প্রথম দিয়েছি চাকরি, একটা দিয়েছি চাকরি, সেখান থেকে আমার পরিমাণটা ছিল হলো ৩০,০০০। আর তারপর দেখো দিয়েছি ব্যবসা, সেখান থেকে আমার পরিমাণটা ছিল ২০,০০০। তো টোটাল মিলে আমার আয়টা কত হলো ৫০,০০০। এবার খেয়াল করো আমি ব্যয়ের যে খাত সেটা আমি দিয়েছি, প্রথম দিয়েছি খাদ্য, খাদ্যের ভিতরে কি 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 পড়ে দেখো, চাল, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, মশলা, অন্যান্য। তো এইগুলোর পর্যাপ্ত আকারে দিয়েছি। দেখো প্রথম চালে দিয়েছি ৩,০০০ টাকা, শাকসবজি দিয়েছি ২,০০০, মাছ মাংস দিয়েছি ৪,০০০, মশলাতে দিয়েছি ৮০০ টাকা এবং অন্যান্য খরচ দিয়েছি ১,০০০ টাকা। এবার খেয়াল করো বাসস্থান, বাসস্থানের ক্ষেত্রে আমি ভাড়া দিয়েছি, বাসা ভাড়া হিসেবে দিয়েছি ১২,০০০। তারপর দেখো পোশাকের ক্ষেত্রে শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট ইত্যাদি আর অন্যান্য কিছু দিতে পারো, সেখানে ৪,০০০। শিক্ষা ক্ষেত্রে বই পত্র, খাতা কলম সব ক্ষেত্রে আমি দিয়েছি ৩,০০০। পরিবহনের ক্ষেত্রে বাস রিক্সার ক্ষেত্রে দিয়েছি ২,০০০। পরিবারের বিল সমূহ যেমন গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এক্ষেত্রে আমি দিয়েছি ৪,০০০। চিকিৎসা ব্যয়, সেক্ষেত্রে আমি দিয়েছি ডাক্তার দেখানো, ওষুধ ক্রয়, সেক্ষেত্রে দিয়েছি ২,০০০। বিনোদন, তো সেক্ষেত্রে আমি দিয়েছি সিনেমা হল, পার্ক, এক্ষেত্রে দিয়েছি কত ১,০০০ টাকা। আর সর্বশেষ দেখো, সর্বশেষ দুইটা মোবাইল ফোন, ইন্টারনেট বিল দেওয়া বা ইন্টারনেট বিল দেওয়া, মোবাইলের বিল দেওয়া বা ইন্টারনেট বিল দেওয়া, সেক্ষেত্রে দিয়েছি ১,০০০। আর অন্যান্য হিসেবে যেমন জুতা, কসমেটিক্স বা অন্যান্য কিছু কেনা, সেক্ষেত্রে দিয়েছি কত ২,০০০। তো দেখো এই যে ব্যয়, এই টোটাল ব্যয় আমার যোগ করে হয়েছে ৪১,৮০০ টাকা। তো এখান থেকে এখন দেখো খেয়াল করো, আমি ৫০,০০০ থেকে যদি ৪১,৮০০ টাকা বাদ দেই তাহলে আমার ৮,২০০ টাকা থাকে। তো এটাই হলো আমার উদ্বৃত্ত, এটা আমার কি হবে উদ্বৃত্ত, ঘাটতি না কিন্তু। কারণ কি, কারণ আমার আয় হলো বেশি, আয় হলো বেশি। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসি এরপরে, দেখো কি বলা হয়েছে, একটু পড়ি। পারিবারিক বাজেট তৈরি করার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের অনুশীলনী করি। দেখো বলা হয়েছে মাসিক সম্ভাব্যের মোট আয়ের সঙ্গে মোট পরিকল্পিত ব্যয় তুলনা করি, আয় ব্যয় বেশি বা কম সমান কিনা তা যাচাই করি। তো আমরা দেখলাম এখানে যে কাজটা করছি সেখানে হলো আয় ব্যয় থেকে বেশি। এরপরে খেয়াল করো কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে, এই ব্যয় মোট ব্যয়ের শতকরা কত তা বের করি। তো দেখো সব থেকে বেশি ব্যয় হয়েছে আমরা কিন্তু বাসা ভাড়া, যেটা ১২,০০০। তো এক্ষেত্রে আমার যে মোট ব্যয় ছিল, তো সেখানকার কত পার্সেন্ট সেটা আমাকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব, দেখো আমি যদি তোমাদেরকে বলি মোট ব্যয়ের কত পার্সেন্ট, তো সবাই খেয়াল করে দেখো এখানে আমাদের মোট ব্যয় ছিল ৪১,৮০০, আর সব থেকে বেশি ব্যয় করছি বাসা ভাড়ায়। তো চলো এটা শতকরা হারটা আমরা বের করে ফেলি। দেখো আমি ১২,০০০কে ভাগ দিয়েছি, সব থেকে বেশি যেটা ব্যয় হয়েছে সেটাকে ভাগ দিয়েছি মোট যে ব্যয় সেটা দ্বারা, দেওয়ার পরে এর সাথে গুণ করছি ১০০। তো গুণ করার পরে আমার ২৯.১৩% এটা আমার আসছে। তো দেখো এরপর বলছেন যে কোন কোন খাত থেকে ব্যয় কমানো যেতে পারে এবং কিভাবে। তো দেখো এখানে আমাদের বেশ কিছু জায়গা থেকে ব্যয় কমানো যেতে পারে, যেমন মনে করো এই যে শাড়ি, লুঙ্গি, প্যান্ট, ফি, বইপত্র, কলম, এইগুলো এখান থেকে ব্যয় কমানো যেতে পারে। কেমন, আমরা তো প্রত্যেক মাসে তোমার বই বা খাতা কলম কিনি না, বই বা আমাদের খাতা কিনি না, আমরা হয়তো একবারে বেশি করে কিনে রাখি, সেটা আমাদের ২-৩ মাস সাপোর্ট দেয়। ঠিক একইভাবে আমাদের পোশাক আছে, সেটা কিন্তু আমরা প্রত্যেক মাসে কিনে না, একবার কিনে রাখি, বেশ কয়েক মাস আমাকে সাপোর্ট দেয়। তো সুতরাং এখান থেকে আমরা কি করতে পারি,
কমাতে পারি। আরেকটা জিনিস হলো এই যে সিনেমা হল, পার্ক, এখান থেকেও আমরা কি করতে পারি? কমাতে পারি। মোবাইলে যে ইন্টারনেট বিল সেখান থেকে কমাতে পারি। আমাদের যে জুতা, কসমেটিক্স সেখান থেকেও আমরা কি করতে পারি? কমাতে পারি। তো এরপর দেখো বলা হচ্ছে ব্যয় কমানোর একটি পরিকল্পনা তৈরি করি। তো ব্যয় কমানোর আমাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো বলছে পারিবারিক আয় ব্যয়ের হিসাব। তো এখন পরিকল্পনা কিভাবে তৈরি করবে সেটা আমি একটু বলে দেই মুখে। তো এখানে লিখতে পারো তোমরা যে আমাদের প্রত্যেক মাসে যে একটা বরাদ্দ টাকা থাকে, তো সেখান থেকে আমরা কিছুটা কমিয়ে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কেনাকাটা করে বাকি যেটুকু আমাদের প্রয়োজন নয় সেটুকু আমরা কেনাকাটা না করে আমরা কি করতে পারি? আমাদের ব্যয়টা কমাতে পারি। এখন কোন কোন ক্ষেত্রে? সেক্ষেত্রে আমরা পোশাকের ক্ষেত্রে করতে পারি, তারপরে যে মোবাইল ইন্টারনেট বিল, তারপর বিনোদনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। আর অন্যান্য ক্ষেত্রে তাহলে এটা আমরা উল্লেখ করে দিলে হয়ে গেল। কতটুকু কমাতে পারি সেটা জাস্ট টাকার অঙ্কে একটু বসিয়ে দিলে আমাদের হয়ে গেল। এরপর দেখো খেয়াল করো, আমাদের এখানে বলেছে পারিবারিক আয় ব্যয়ের হিসাব। তো এখানে বলা হয়েছে আগামী মাসের শুরু থেকে আয় ব্যয়ের হিসাব রাখবো। প্রতিদিনের শেষে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে আর্থিক ডায়েরিতে প্রতিদিন আয় ব্যয়ের হিসাব রাখবো। প্রয়োজন অনুযায়ী আয় ব্যয়ের হিসাব রাখার জন্য আরো ঘর যোগ করি। তো দেখো আর্থিক ডায়েরি এখানে দেওয়া রয়েছে, আমরা চলো এই আর্থিক ডায়েরিটার সরাসরি একটা উত্তর দেখে আসি। তো খেয়াল করো এখানে হলো আর্থিক ডায়েরি এটা। তো দেখো তারিখ দেওয়া রয়েছে, এখানে এই বরাবর আয়ের খাত দেওয়া রয়েছে এবং কি পরিমাণ টাকা সেটা দেওয়া রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে ব্যয়ের খাত, ব্যয়ের টাকাটা কেমন, আর এখানে হবে কি মন্তব্য। তো সবাই একটু খেয়াল করো, এখানে আমি তারিখ দিয়ে দিয়েছি পুরো একটা মাসের, বলতে পারো একটা মাসে আমি যেখান থেকে আমরা আয় করতে পারি, তো শেষে ক্ষেত্রে আমরা কি করছি? তারিখটা দিয়ে দিয়েছি। তো দেখো প্রত্যেক মাসে আমাদের একটাই আয়ের হিসাব ছিল, সেটা হলো ব্যবসা। তো এই ব্যবসার ক্ষেত্রে প্রথমে দেখো আমি তারপরে এত টাকা, তারপরে এত টাকা, পুরো এইভাবে আমাদের পুরো সবটা দেওয়া রয়েছে। সর্বমোট আয় কত হয়েছে আমার? 30,000 টাকা। এবার খেয়াল করো আমরা ব্যয়ের খাতগুলো, চাল, শাকসবজি এক্ষেত্রে এই বরাবর, তারপরে মাছ, মাংস, ডিম, দুধ, এইগুলো দিয়ে রেস্টুরেন্ট, রিক্সা সবকিছু দিয়ে এই যে পুরো আমার এখানে দেওয়া রয়েছে। তো এইগুলো আমাদের দেওয়া রয়েছে, এইগুলো টোটাল হয়েছে আমার 28,500 টাকা। তো খেয়াল করো আমি টোটাল ইনকাম করছি একটা মাসের এত টাকা আর ব্যয় করছি এত টাকা, তাহলে আমাদের উদ্বৃত্ত হিসেবে রয়ে গেল কত? 1,500 টাকা। তো এবার মন্তব্যের ক্ষেত্রে হলো জিনিসটা যে তোমাদের কাছে যদি মনে হয় যে ব্যয়টা আমার সঠিক আছে, তাহলে সবকিছু ঠিকঠাক আছে লিখবে যে ঠিকঠাক আছে। আর যদি মনে হয় না ব্যয়টা বেশি হয়ে গেছে, তাহলে লিখবে যে তুলনামূলক ব্যয় বেশি। ওকে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরের ক্লাস আমরা শুরু করব 13 নম্বর পৃষ্ঠা থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।